15ই আগস্ট আমরা আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন করি, তাহলে আবার 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করার দরকারটা কি? এই কারণটা অনেকেই জানে, কারণ আজকের এই দিনটা থেকেই কিন্তু আমরা আমাদের দেশের যে সংবিধান সেটা কিন্তু চালু করেছিলাম, মানে লাগু করেছিলাম। কিন্তু হঠাৎ 26শে জানুয়ারি কেন? এই 26শে জানুয়ারি তারিখটা কি আর 5টা দিনের মতো কোনো সাধারণ দিন, নাকি এর পেছনে রয়েছে কোনো ইতিহাস? কেনই বা এই দিনটাকে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি? দেখো, এই যে 26শে জানুয়ারি তারিখটা, এটা কিন্তু কোনো সাধারণ দিন নয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক বছর আগে থেকে এই 26শে জানুয়ারি তারিখটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। এই 26শে জানুয়ারির যে পেছনের গল্পটা, সেটা শুরু হয় 1919 সালে, যখন মন্টেগু চেমসফোর্ড নামে একটা আইন আমাদের দেশে এসেছিল। তো তোমরা যখন উচ্চ ক্লাসে উঠবে তোমরা জানবে যে এই আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে একটা অসন্তোষের একটা আগুন জ্বলেছিল, এবং জালিয়ানওয়ালাবাগের মতো একটা নৃশংস হত্যাকাণ্ড কিন্তু এই আইনের অংশ বিশেষের প্রতিবাদ করতে গিয়ে হয়েছিল। তো এত অসন্তোষ যে আইনটাকে নিয়ে, সেই আইনটাকে একটু সংস্কার করার জন্য, একটুখানি এডিট করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট সাইমন কমিশন গঠন করে। কিন্তু ভারতীয়দের জন্য আইনের সংস্কার, সেই আইনে একজন মাত্র ভারতীয় সদস্য থাকবে না, এটা ভারতবাসীর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এবং রীতিমতো এই আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কত বড় একটা দেশ, মানে খণ্ড খণ্ড আন্দোলন এবং চতুর্দিকে মিছিল বেরিয়ে পড়ে। এবং তখন পাকিস্তান ভারতবর্ষের সঙ্গেই যুক্ত ছিল, মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ বলি, সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যার ইসলামাবাদ রাজধানী, তো সেটাও একসঙ্গে ছিল, পরে ভাগ হয়েছে। তো সেই পাকিস্তানের লাহোরে এই গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, এইভাবে স্লোগান দিতে দিতে লালা লাজপত রায় লাহোরে যখন প্রতিবাদ করছিলেন, তখন তোমরা যারা ইতিহাস পড়েছো জানবে যে মিস্টার স্যান্ডারসন নামক একজন পুলিশের লাঠির আঘাতে, মাথায় লাঠি খেয়ে তিনি প্রাণত্যাগ করেন। আমাদের ভারতবর্ষের ইতিহাসে একজন দেশপ্রেমিক বিপ্লবী লালা লাজপত রায়, তিনি কিন্তু প্রাণত্যাগ করেন, শহীদ হন। তো বুঝতেই পারছো যে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য নেই। এটা নিয়ে সারা দেশে আগুন জ্বলেছে, কংগ্রেস এর প্রতিবাদ করেছে। লালা লাজপত রায়ের মৃত্যু হয়ে গেছে সাইমন কমিশন গো ব্যাক বলতে গিয়ে, মাথায় পুলিশের লাঠি খেয়ে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন সারা দেশে একটা অসন্তোষের আগুন জ্বলছে, সেই আগুনে একরকম ঘি ঢেলে দিয়েছিল তদানীন্তন ব্রিটিশ পার্লামেন্টের ভারত বিষয়ক মন্ত্রীর একটা উক্তি। সেই ব্রিটিশ মন্ত্রী ভারতীয়দের উদ্দেশ্য করে বলেছিলেন যে ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন। ভারতীয়রা, তোমরা তোমাদের দেশের জন্য সংবিধান লেখার জন্য এখনো যোগ্যতা অর্জন করতে পারবে, ব্রিটিশরা বলেছিল। আর আমাদের দেশ থেকে কংগ্রেসের তরফে এর মতিলাল নেহেরু কিন্তু এর কর্তৃত্ব দিয়েছিলেন, বলেছিলেন যে চুপ করো, মুখ বন্ধ রাখো, তোমাদের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম। তো চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট হলো, এবার সংবিধানটা তো আমাদের দেশের জন্য লিখতে হবে। কংগ্রেস তখন ওই মতিলাল নেহেরুকে অধ্যক্ষ করে একটি কমিটি গঠন করলো, যেখানে জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর শাস্ত্রী এবং অবশ্যই সুভাষচন্দ্র বোস সেই কমিটির মধ্যে ছিলেন। এই যে কমিটি, যে কমিটির উপর একটা দায়িত্ব পড়লো ভারতবর্ষের জন্য একটা সংবিধান লেখার, সাইমন কমিশনের পাল্টা হিসাবে নাম হলো নেহেরু কমিটি। তো তোমরা জেনে থাকবে এই নেহেরু কমিটি 1928 সালে ভারতবর্ষের জন্য একটা খসড়া সংবিধান দিয়েছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এটা কিন্তু ইতিহাসে আছে। তো নেহেরু রিপোর্ট তো কংগ্রেস দিল, ব্রিটিশরা মানবে কেন? ব্রিটিশরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নেহেরু রিপোর্টকে কোনো পাত্তাই দিল না। পাশাপাশি মুসলিম লীগ, যার প্রধান উপদেষ্টা ছিলেন আলী জিন্নাহ, তিনিও বলেছিলেন যে এই ব্রিটিশ বিরোধী নেহেরু রিপোর্টকে আপাতত ডাস্টবিনে ফেলা উচিত। আর তোমরা জানবে যে আলী জিন্নাহ
বাংলাদেশের শত শত মানুষকে বন্দুকের নলের মুখে উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। যা কারণ হচ্ছে দেশ ভাগের পর বাংলাদেশটা পূর্ব পাকিস্তান ছিল, আর আর পশ্চিম দিকটা পশ্চিম পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানের যে ভাষা উর্দু ভাষা, সেই উর্দু ভাষা জোর করে বাংলাদেশিদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আসলে তার উদ্দেশ্য ছিল মানে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা, কারণ বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে আর পাকিস্তানের ভাষা উর্দু। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় সেটা নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে 26শে জানুয়ারি। দেখো, যখন এইভাবে যখন ব্রিটিশরা কোনো রকম পাত্তাই দিল না, তখন কিন্তু কংগ্রেসের নীতি কি হবে ব্রিটিশের বিরুদ্ধে। দেখ, তখন ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের মধ্যে দুটো দল ছিল। একটা দলের মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর শাস্ত্রী এবং সুভাষচন্দ্র বোস, যারা পূর্ণ স্বাধীনতা পাওয়ার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, যারা চরমপন্থী নামে পরিচিত। আর একটা দলে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নরমপন্থী নেতারা, যারা ওই ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার জন্য লড়াই করছিলেন। তো এই যখন নেহেরু রিপোর্টটাকে কোনো রকম পাত্তা দিল না, তখন কংগ্রেসের নীতি কি হবে? এই স্বায়ত্ত শাসন, ডোমিনিয়ন স্ট্যাটাস, নাকি নেহেরু রিপোর্ট? এইটা নিয়ে কংগ্রেসের এই চরমপন্থী আর নরমপন্থী দুই দলের মধ্যে নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। সমস্ত বিরোধের অবসান কে ঘটাবে? মহাত্মা গান্ধী এই দুই দলের মধ্যে মধ্যস্থতা করলেন, বললেন যে ঠিক আছে, ব্রিটিশকে আরও 1 বছর সময় দেওয়া হোক। এর মধ্যে যদি ব্রিটিশ সরকার নেহেরু রিপোর্টকে মেনে নেয়, যদি তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দেয় তো ভালো, নাহলে 1 বছর পর কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলনে অবশ্যই নামবে। তো 1 সাল কেটে গেল, ব্রিটিশ সরকার না নেহেরু রিপোর্ট নিয়ে কিছু বললো, না ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে কিছু বললো, কিছুতেই কিছু বললো না। অতএব 1 বছর পর যে কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন হবে, সেই অধিবেশনে কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে পূর্ণ স্বরাজের দাবি উঠবে এবং কংগ্রেস তার রেজুলেশন গ্রহণ করবে। এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হবে। এই অধিবেশন কোথায় হবে? কংগ্রেসের সবাই মিলে ঠিক করলো যে এই অধিবেশন হবে লাহোরে। কেন লাহোরে? না, লাহোরেই কিন্তু সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায় গো ব্যাক সাইমন ধ্বনি দিতে গিয়ে মাথায় পুলিশের লাঠি খেয়ে মারা গিয়েছিলেন। তাই লাহোরে 1929 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হলো কংগ্রেসের বার্ষিক অধিবেশন, এবং যে অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হলেন জওহরলাল নেহেরু, এবং সেখানে লালাজির গলায় মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি ভাষণ দিলেন, বললেন যে আজ থেকে পূর্ণ স্বরাজই হচ্ছে কংগ্রেসের লক্ষ্য। এবং তোমরা জেনে খুশি হবে, যারা নরমপন্থী আন্দোলনের নেতা সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, যারা পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন করছিলেন না, তারাও দুহাত তুলে সমর্থন করলেন, বললেন হ্যাঁ, এখন থেকে কংগ্রেসের পুরো লক্ষ্য পূর্ণ স্বরাজই হওয়া উচিত। তো সেই দিন তোমরা জানো 31শে ডিসেম্বর লাহোরের রাভি নদীর তীরে কংগ্রেসের কিছু তরুণ নেতা অনেকটা আনঅফিসিয়ালি রাভি নদীর তীরে এই পূর্ণ স্বরাজের প্রতীক হিসেবে এই পতাকা, তিরঙ্গা পতাকা প্রথম উত্তোলন করেছিলেন। তো কেউ কেউ বলেন যে এটা হচ্ছে মধ্যরাত্রিতে উত্তোলন করেছিলেন, তাহলে এটা 31শে ডিসেম্বর 1929 হবে। আবার বলেন যে অনেকে বলেন যে মধ্যরাত্রির পর, মানে রাত্রি 12টা বেজে গিয়েছিল, এটা 1 জানুয়ারি 1930 হবে। তো এইটা নিয়ে যখন একটা ঝামেলা সৃষ্টি হলো, এবং কংগ্রেসের যারা বয়স্ক লিডার তারা যখন জানতে পারলো, তারা তখন বলে যে ঠিক আছে, ইয়ং জেনারেশন অফ কংগ্রেস মধ্যরাত্রিতে পতাকা হোস্ট করেছে, ঠিক আছে, আমরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে দিল্লিতে দিনের বেলা একদিন আমরা পতাকা তুলব এই পূর্ণ স্বরাজের প্রতীক হিসেবে। আর ডেটটা তখন ঠিক করা হলো যে 1930 সালে জানুয়ারি মাসে একদম লাস্ট উইকের রবিবার। আর ঘটনাক্রমে এই লাস্ট উইকের রবিবারটাই ছিল 26শে জানুয়ারি। দিল্লিতে সেদিন সবাই মিলে পূর্ণ স্বরাজের প্রতীক হিসেবে যখন এই পতাকা উত্তোলন করা হয়, তারপর 1947-এর 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত 17 বছর ধরে এই পতাকা উত্তোলন করে আসছি আমরা। আর তারপর তোমরা জানো যে 1947-এর 15ই আগস্ট সেই দিনটা আমাদের সামনে এলো, যেদিন ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করে দিল। অবশ্য এই 15ই আগস্ট ভারত স্বাধীন হবে কি অন্য দিন স্বাধীন হবে, সেই ডেটটা ঠিক করার ক্ষমতা কিন্তু আমাদের হাতে ছিল না, ওটা কিন্তু ব্রিটিশরা ঠিক করেছিল। কেন না, 15ই আগস্ট 1945 জাপানি সেনা, মানে জাপানরা কিন্তু ব্রিটিশ সেনার কাছে, মানে অ্যালায়েড ফোর্সের কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করেছিল।
সেই জন্য 15ই আগস্ট 1947 ছিল সেই আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তি। স্বাধীনতা পেলাম বটে, কিন্তু তার পাশাপাশি রয়ে গেল ব্রিটিশের একটা ঔপনিবেশিক দ্বন্দ্ব। তাই আমরা ভাবছিলাম যে এই দিনটা, যেহেতু আমরা স্বাধীনতা 17 বছর আগে থাকতে পালন করে আসছি, এই দিনটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। তারপর আমাদের যে সংবিধান, দেশের যে সংবিধান, সেই সংবিধান কিন্তু লেখার কাজ কমপ্লিট হয়ে যায় আর 26শে নভেম্বর 1949 সংবিধানের কাজ শেষ। কিন্তু তারপরেও আমরা 2 মাস ওয়েট করলাম যে কবে সেই 26শে জানুয়ারি তারিখটা, সেই 26শে জানুয়ারি পরের বছর 50 সাল, সেই দিন আমরা আমাদের এই সংবিধানটাকে চালু করলাম।